আপনারা শুনছেন চার্লি চ্যাপলিনের আত্মজীবনী আমার জীবন থেকে। আজ এর ৩৯তম পর্ব। সকাল ৫টায় কুইন এলিজাবেথ জাহাজে চাপলাম। চারপাশের অপূর্ব রূপ, কিন্তু সে রূপ উপভোগ করারও উপায় নেই। উকিল বলে দিয়েছে জাহাজেও যেন ঘর থেকে বাইরে না বেরোই, তাহলেই সমন ধরাতে পারে। যতক্ষণ না জাহাজের মূল পাইলট জাহাজে উঠে যাত্রা শুরু করে ততক্ষণ জাহাজের ঘরেই বসে রইলাম, উকিলের কথা শুনলাম। কারণ গত ১০ বছরের ঘটনা আমাকে শিখিয়ে দিয়েছে সাবধান হতে। ভেবেছিলাম জাহাজ ছাড়ার মুহূর্তটি পরিবারের সকলকে নিয়ে ডেকে দাঁড়িয়ে উপভোগ করব। জল কেটে কেটে জাহাজ এগিয়ে যাবে যেন এক নতুন জীবনের দিকে। আর তার বদলে জাহাজের কেবিনে আমি আটকে রইলাম, জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েই সময়টা কেটে গেল। এমন সময় দরজায় ধাক্কা। আমি তো চমকে উঠেছি। পুনার গলা। উঠে দরজা খুললাম। ও বলল, জিম অজি আমাদের বিদায় জানাতে এসেছে। ও ডকে দাঁড়িয়ে আছে। আমি ওকে চেঁচিয়ে বলেছি, সমনের ভয়ে তুমি ঘরে লুকিয়ে আছো। কেবিনের জানলা দিয়ে হাত নাড়বে, ওকে লক্ষ্য করে হাত নাড়বে। দেখতে পেলাম জিমকে ভিড়ের থেকে একটু আলাদা হয়ে দাঁড়িয়ে আছে। কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে আমাকে খুঁজছিল। আমি তাড়াতাড়ি আমার টুপিটা হাতে নিয়ে জানলা দিয়ে হাত বার করে নাড়তে লাগলাম। পরের জানালা দিয়ে উনা লক্ষ্য রাখছিল। ও বলল, না না, ও এখনও তোমাকে দেখতে পায়নি। জিম আমাকে আর দেখতে পেল না। জিমকেও আমি সেই শেষবারের মতো দেখলাম, একা, যেন দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে দাঁড়িয়ে আছে, আমাকে খুঁজছে। হয়তো আর কোনো দিন ওর সঙ্গে দেখা হবে না। আর এর ২ বছর পরেই ও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। অবশেষে আমাদের যাত্রা শুরু হলো। মূল পাইলট জাহাজে উঠে এলো। আমিও দরজা খুলে এবার বাইরে বেরিয়ে এলাম। এবার আমি মুক্ত মানুষ। দেখা যাচ্ছিল নিউ ইয়র্কের উঁচু উঁচু বাড়ির মাথাগুলো। কি অভিজাত লাগছিল। আমার থেকে প্রতি মুহূর্তে যেন দূরে চলে যাচ্ছিল, প্রতি মুহূর্তে যেন আরও বেশি সুন্দর লাগছিল। অবশেষে সেই বিশাল মহাদেশটি চোখের সামনে থেকে ক্রমে মুছে গেল। আমার মনটা যেন কেমন করে উঠল। আমি আর উনা দুজনে বসলাম কাছাকাছি। ছেড়ে আসা বন্ধুদের কথা মনে হচ্ছিল বারবার। ওনার সঙ্গে গল্প করলাম বন্ধুদের নিয়ে, এমনকি বৈদেশিক দপ্তরের ভদ্রলোকের সুন্দর ব্যবহারের কথাও বললাম। মনে হলো একটু সৌজন্যেই কেমন সব বিরক্তি মুছে যায়। ওনা আর আমি একটা লম্বা ছুটি চেয়েছিলাম, শুধু আনন্দে থাকব। আর সেই সাথে তো লাইমলাইটও যাচ্ছে আমাদের সাথে। ছুটিটা উদ্দেশ্যহীনভাবেও কাটবে না, কাজও হবে, ছুটিও কাটাবো। দুয়ে মিলে জমবে দারুণ। এই সব ৭-৫ ভাবতে ভাবতে সময় কেটে গেল। পরের দিন দুপুরে খেতে বসেছি। সঙ্গে ছিলেন আর্টার রুবেনস্টেইন আর অ্যাডলফ গ্রিন। খাওয়ার মধ্যেই হ্যারি ক্রোকারের হাতে একটা তার বার্তা কেউ একজন দিয়ে গেল। ও সেটা পকেটে রেখে দিতে যাচ্ছিল, কিন্তু বার্তাটা যে এনেছে ও বলল, এটা এখনই পড়ুন, এখনই এর উত্তর পাঠাতে হবে। বার্তাটা পড়তে পড়তে হ্যারির মুখটা যেন কালো হয়ে গেল। ও সকলের কাছে ক্ষমা চেয়ে টেবিল ছেড়ে উঠে গেল। পরে আমাকে ও ওর কেবিনে নিয়ে গিয়ে বার্তাটা পড়ে শোনালো। তাতে লেখা হয়েছে, আমেরিকায় আমার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আবার ঢুকতে চাইলে আগে আমাকে বৈদেশিক দপ্তরের তদন্ত কমিটির সামনে হাজির হতে হবে। কিছু রাজনৈতিক ও কিছু নৈতিক অধঃপতনের ব্যাপারে প্রশ্নের উত্তর দিতে হবে। ইউনাইটেড প্রেস অপেক্ষা করে আছে এ ব্যাপারে আমার মন্তব্য শোনার জন্যে। আমার সমস্ত স্নায়ু যেন অবশ হয়ে গেল। আমি যে দেশে আবার ফিরে যাব কিনা, আমি সে দেশে আবার ফিরে যাব কিনা, এটা আর গুরুত্বপূর্ণ নয় আমার কাছে। আমি শুধু বলতে চাই, কত তাড়াতাড়ি এই ঘৃণ্য পরিবেশ থেকে মুক্তি পাব, এটুকুই শুধু আমার চিন্তা। অপমান আর নৈতিকতা নিয়ে এই টানাটানিতে আমি বিরক্ত হয়ে গেছি। পুরো ব্যাপারটাই যেন ক্লান্তিকর হয়ে উঠেছে। কিন্তু আমার সব কিছুই যে সে দেশে, ওরা আমার সব সম্পত্তি, অর্থ বাজেয়াপ্ত করতে পারে। তাই এখনই উল্টোপাল্টা কোনো মন্তব্য না করে সংবাদ মাধ্যমকে বললাম, আগে আমি দেশে ফিরি,
আমার বিরুদ্ধে অভিযোগের উত্তর দেই, বৈদেশিক দপ্তর আমাকে ফিরে আসার লিখিত অনুমতি দিয়েছে, সেটা তো আর বাজে কাগজ নয়, সেটা আমার হাতেই আছে, ইত্যাদি ইত্যাদি। মনের সব শান্তি উধাও হয়ে গেল। সারা দুনিয়া আমার প্রতিক্রিয়া জানতে চায়। তারা তার বার্তা পাঠাচ্ছে জাহাজে। সাউদাম্পটনের আগে আমাদের প্রথম যাত্রাবিরতি ছিল চেরবুর্গে। সেখানে কয়েক শত বা তার চেয়েও বেশি ইউরোপিয়ান সাংবাদিক সাক্ষাৎকার নেওয়ার জন্য অপেক্ষা করেছিল। খাওয়ার পরে খাওয়ার ঘরেই তাদের সঙ্গে 1 ঘন্টা কথা বললাম। ওরা সহানুভূতি দেখালেও পুরো আলোচনাটাই যেন বিরক্তিকর লাগছিল। সাউদাম্পটন থেকে লন্ডনে যাওয়ার সারা পথে কেমন যেন অস্বস্তিকর অনুভূতি। মার্কিন সরকারের ব্যাপারটা তো মনের মধ্যে ছিলই, তার চেয়েও বেশি উদ্বেগ ছিল উনা আর ছেলে মেয়েদের নিয়ে। ওরা কখনো ইংল্যান্ডের আশপাশ দেখেনি, কেমন লাগবে ওদের প্রথম দেখায় সেটাই ভাবছিলাম। ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিম দিকের চমৎকার সৌন্দর্যময় প্রকৃতির ভেতর দিয়ে আমরা এলাম। পার হলাম ডেভনশায়ার, কর্নওয়াল। এবার শুরু হলো পাহাড়ের গায়ে একই রকম চেহারার লাল ইটের বাড়ি। ওনা বলল, দেখো বাড়িগুলো সব একই রকম। আমি বললাম, একটু অপেক্ষা করো, আমরা সাউদাম্পটন থেকে সবে বেরোলাম। আমি জানি যত এগোবো প্রকৃতি ততই সুন্দর হয়ে উঠবে। লন্ডনের ওয়াটারলু স্টেশনে পৌঁছে দেখি আমার জন্য কত মানুষ অপেক্ষা করে আছে। ঠিক সেই আগের মতো বুক ভরা ভালোবাসায় অভিনন্দিত করছে আমাকে। স্টেশন ছেড়ে চলে আসার সময় তারা চিৎকার করে আমাকে, আমার স্ত্রী ও সন্তানদের শুভেচ্ছা জানাচ্ছিল। আমার হৃদয় যেন উষ্ণতায় ভরে গেল। স্যাভয় হোটেলে পৌঁছে উনা আর আমি যেন একটু নিজেদের জন্য সময় পেলাম। হোটেলের 6 তলায় ঘরের জানালায় এসে দাঁড়ালাম। ওনাকে দেখালাম, ওই দেখো ওয়াটারলু ব্রিজ, এটা নতুন হয়েছে, খুব সুন্দর লাগছে। এখান থেকেই চলে গেছে সামনের দিকে আমার ছোটবেলার সেই রাস্তা। আমরা দুজনে নিঃশব্দে দাঁড়িয়েছিলাম, শহরের অপরূপ সৌন্দর্য বুক ভরে নিচ্ছিলাম। প্যারিসের প্যালেস দি কনকর্ডের সৌন্দর্য মুগ্ধ হয়েছি, নিউ ইয়র্কে সূর্যাস্তের মোহময় রূপ প্রত্যক্ষ করেছি। কিন্তু হোটেলের জানালা থেকে লন্ডনের টেমস তার তুলনা হয় না। কি এক মানবিক আবেদন যেন ছড়িয়ে পড়ছিল তার চারপাশে। ওনার দিকে তাকালাম, মুগ্ধ হয়ে তাকিয়ে আছে বাইরের দিকে, মুখে চাপা উত্তেজনার ছাপ। কি সুন্দর লাগছে ওকে। মনে হচ্ছিল ওর যেন বয়স 27 নয়, আরও কমে গেছে। আমাকে বিয়ে করার পর থেকে ওর উপরেও কত ঝড় বয়ে গেছে। মনটা ওর প্রতি ভালোবাসায় আপ্লুত হয়ে গেল। ও লন্ডন শহরের দিকে তাকিয়ে আছে। অস্ত সূর্যের আলো এসে পড়েছে ওর চুলের উপর। এই প্রথম খেয়াল করলাম ওর ঘন কালো চুলে 2-1টা রূপালি রেখা। আমি চুপ করে রইলাম। যে মুহূর্তে ও বলে উঠল, লন্ডন আমার পছন্দ হয়েছে, আমি আমার কৃতজ্ঞতা ওকে উজাড় করে দিলাম। আমিও যে লন্ডনকে ভালোবাসি। এখানে শেষবার আসার পর 20 বছর পার হয়ে গেছে। সেই পুরানো পরিচিত দৃশ্য। নদীটা একটু বেঁকে গেছে, তীর ধরে গড়ে উঠেছে কত বাড়ি, আকাশ ঢেকে ফেলেছে। ছেলেবেলার অর্ধেকটা আমার এখানেই কেটে গেছে। তখন জায়গাটা কালো ছাইয়ে ঢাকা, ফাঁকা ফাঁকা ছিল। ওনা আর আমি লাইসেস্টার স্কোয়ার, পিকাডিলি ঘুরছিলাম। সব জায়গাতেই আমেরিকান ছাপ পড়েছে। খাবারের দোকান, ফাস্টফুড, দুধের দোকান হয়েছে অনেক। ছেলে মেয়েদের পোশাকও পাল্টে গেছে। ছেলেরা এখন আর মাথায় টুপি পরে না, মেয়েরা নীল জিন্স পরে ঘুরে বেড়াচ্ছে। মনে আছে লোকে একসময় কোট প্যান্ট পরত, হাতে পরত হলুদ গ্লাভস, সঙ্গে থাকতো লাঠি। সে যুগ চলে গেছে, নতুন যুগ তার জায়গা নিয়েছে। দৃষ্টিভঙ্গিই পাল্টে গেছে। মানুষের আবেগের প্রকাশও অন্যরকম হয়ে গেছে। জ্যাজ সঙ্গীতের মূর্ছনায় কান্না ফুটে ওঠে, যৌনতার প্রকাশ ঘটে হিংস্রতায়। সময় এগিয়ে চলেছে। আমরা গাড়ি ভাড়া করে ক্যানিংটন পৌঁছলাম, সেই 3 নং পাউনল টেরাস দেখব বলে। দেখি বাড়িটা খালি, একটা যেন শূন্যতা ঘিরে আছে। শুনলাম বাড়িটা ভেঙে ফেলা হবে, নতুন বাড়ি উঠবে। 287 নং ক্যানিংটন রোডের সেই বাড়িটির সামনেও দাঁড়ালাম। এখানেই সিডনি আর আমি বাবার সঙ্গে থাকতাম। দেখলাম
লন্ডনের চেহারা অনেক পাল্টে গেছে। পুরানো ব্যক্তি মালিকানার বাড়িগুলোর জায়গা নিয়েছে উঁচু উঁচু ফ্ল্যাট বাড়ি, সবই অগ্রগতির নামে। ঘুরে বেড়াচ্ছি বটে, সামনে সমস্যা অনেক। প্রথমত, আমেরিকায় আমার সব সম্পদ জমা আছে। ওনাকে ক্যালিফোর্নিয়া ফিরে যেতে হবে, ব্যাংক থেকে আমাদের যাবতীয় অর্থ তুলে নিতে হবে। ও আমেরিকার নাগরিক, ওর তো যেতে বাধা নেই। ও তাই 10 দিনের জন্য ফিরে গেল। ফিরে এসে কি ঘটেছে বিস্তারিত বলল আমাকে। ব্যাংকের কর্মচারী প্রথমে ওর সই পরীক্ষা করে দেখল, ওকেও ভালো করে দেখল। ওকে বসিয়ে রেখে ম্যানেজারের সঙ্গে আলোচনা করতে চলে গেল। ওনার তখন কি উদ্বেগ! অবশেষে লকার খোলার অনুমতি পেল। ও বলল ব্যাংকের কাজ সেরে ও বেভারলি হিলসের বাড়িতে গেল। বাড়ি একেবারে ঠিকঠাক আছে, যেমন আমরা দেখে এসেছিলাম। ফুল ফুটেছে অনেক, বাগানটাও সুন্দর হয়ে আছে। ও কিছুক্ষণ বসার ঘরে একা একা দাঁড়িয়েছিল। ওর মনের ভেতর একটা যেন আবেগ এসে যাচ্ছিল। তারপর আমাদের খানসামা হেনরির সঙ্গে দেখা হলো। হেনরি বলল, আমরা চলে যাওয়ার পরেই FBI এর লোক আমাদের খুঁজতে এসেছিল। আমাদের না পেয়ে হেনরিকেই জেরা করে গেছে। জিজ্ঞেস করেছে চার্লি লোকরা কেমন, বাড়িতে নগ্ন মেয়েদের নিয়ে নাচ গানের আসর বসত কিনা ইত্যাদি। হেনরি যখন ওদের জানিয়ে দেয় যে উনি স্ত্রী সন্তান নিয়ে এ বাড়িতে ভদ্রভাবে বসবাস করতেন, তাই শুনে ওরা হেনরিকেই হেনস্থা করতে শুরু করে। জানতে চায় সে কোন দেশের লোক, আমেরিকায় কতদিন আছে, এমনকি পাসপোর্টও দেখতে চায়। এইসব শুনে বাড়ির প্রতি ওনার যেটুকু মানসিক সম্পর্ক ছিল সেটাও যেন ছিন্ন হয়ে গেল। ও ঠিক করেছিল তখনই বেরিয়ে যাবে। ওরা ওনাকে থাকতে বলেছিল, কারো কথাই ও শোনেনি। চলে আসার সময় হেলেন কাঁদছিল, কিন্তু সে কান্নাও ওনাকে আটকাতে পারেনি। বন্ধুরা জানতে চায় আমার প্রতি আমেরিকান সরকারের এই বিরূপতার ব্যাপারে আমার নিজের কী ধারণা। কি বলবো আমি? আমার সবচেয়ে বড় অপরাধ ছিল, এবং এখন সেটাই আছে, তা হলো আমি গতানুগতিক পথে হাঁটতে পারিনি। আমি কমিউনিস্ট নই ঠিকই, কিন্তু আর সবার মতো কমিউনিস্ট না হয়েও তাদের ঘৃণা করতে পারিনি, বরং তাদের সহানুভূতি দেখিয়েছি। এটাতেও তো সবাই আমার বিরুদ্ধে চলে গেছেন, এমনকি আমেরিকান সৈন্যদের সেই সংগঠনও। আমি কিন্তু সেই সব সংগঠনের অনেক কাজেরই পক্ষে ছিলাম। তাদের অনেক গঠনমূলক কাজ আছে, সেগুলোকে আমি সমর্থনই করেছি। যেমন তাদের স্বাধিকার রক্ষার আন্দোলন, প্রাক্তন সৈনিকদের নানা সুবিধার জন্য লড়াই, সৈনিকদের দুস্থ ছেলে মেয়েদের সাহায্য করার প্রচেষ্টা, এসবই তো তাদের চমৎকার মানবতাবাদী কাজ। কিন্তু এইসব গোষ্ঠী যখন তাদের অধিকারের গণ্ডি পার হয়ে গেল, দেশপ্রেমের ছদ্মবেশে অন্যের অধিকারের হস্তক্ষেপ শুরু করল, তখন আসলে তারা আমেরিকা সরকারের মূল যে নৈতিক কাঠামো তার বিরুদ্ধে চলে গেল। এই ধরনের অতি দেশপ্রেমীরা আমেরিকাকে একটি ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করার ভিত্তি হিসেবে কাজ করে। দ্বিতীয়ত, আমি আমেরিকা বিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির বিরোধিতা করেছিলাম। এই কমিটি শুরুই হয়েছে একটা খারাপ উদ্দেশ্য নিয়ে। এরা আসলে যে কাজ করতে শুরু করেছে তা হলো, নাগরিকদের কোনো সামান্য অংশও যদি কোনো সঠিক ন্যায়সঙ্গত বক্তব্য তুলে ধরে, তারা তার গলা টিপে ধরে সেই বক্তব্যকে স্তব্ধ করে দেয়। তৃতীয়ত, আমার অপরাধ, আমি কখনোই আমেরিকান নাগরিক হতে চাইনি। যদিও বহু আমেরিকান ইংল্যান্ডে গিয়ে কাজকর্ম করছে, অর্থ উপার্জন করছে, এজন্য তাদেরও কিন্তু ব্রিটিশ নাগরিক হতে হয়নি। উদাহরণ হিসাবে মেট্রো গোল্ড মেয়ার কোম্পানির এক কর্মকর্তার কথাই বলা যায়। গত ৩৫ বছর ধরে ইংল্যান্ডে কাজকর্ম করছেন, সপ্তাহে 4 অঙ্কের ডলার উপার্জন করছেন, এজন্য তাঁকে ব্রিটিশ নাগরিকত্ব নিতে হয়নি। ইংল্যান্ড তার ব্যাপারে কোনোদিনই কোনো প্রশ্ন তোলেনি। আমার এইসব কথা বলার অর্থ এটা নয় যে আমি আমার আচরণের জন্য সাফাই গাইছি বা মার্জনা ভিক্ষা করছি। এই আত্মজীবনী যখন লিখতে শুরু করি, আমি নিজেকেই প্রশ্ন করেছিলাম, কেন আমি এটা লিখছি? হ্যাঁ, লেখার অনেক কারণ আছে, কিন্তু ক্ষমা চাওয়ার জন্য নয় অবশ্যই। বর্তমান পরিস্থিতির সৃষ্টি হওয়ার ব্যাপারে এটুকুই বলা যায় যে আমেরিকার একটি শক্তিশালী দুষ্ট চক্র এবং সরকারের অদৃশ্য হস্তক্ষেপ আমাকে আমেরিকার মানুষের বিরুদ্ধে ঠেলে দিয়েছিল। দুর্ভাগ্যবশত আমি আমেরিকার মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছিলাম। লাইসেস্টার স্কোয়ারের ওডিয়ন সিনেমা হলে লাইমলাইটের প্রথম প্রদর্শনী হবে ঠিক করা হলো। আবার আমার সেই অস্বস্তি, উদ্বেগ, দর্শকরা এই ছবি কতটা নেবেন। এটা তো আবার চ্যাপলিনের সেই চিরাচরিত কমেডি নয়,
ছবি উদ্বোধনের আগে সংবাদ মাধ্যমের জন্য একটি বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা হলো। আমিও ছবিটি দেখতে গেলাম। ছবিটি করেছি বেশ কিছুদিন তখন হয়ে গেছে। মনের থেকে ছবির ব্যাপারে অনুভূতিটা অনেকটাই হালকা হয়ে গেছে, তাই অনেকটা নিরপেক্ষভাবেই ছবিটা দেখতে পারলাম। সত্যি কথা বলতে কি, নিজের ছবি দেখে নিজেই মুগ্ধ হয়ে গেলাম। এটা ঠিক নিজের ছবি বলেই মুগ্ধতা নয়, কারণ অনেক দৃশ্য যেমন ভীষণ ভালো লেগেছে, অনেক দৃশ্য দেখে আবার বিরক্তও হয়েছি। দু একজন সাংবাদিক নাকি ছবির কিছু দৃশ্যে আমাকে কাঁদতে দেখেছেন। আমার মনে হয় না কেঁদেছি বলে, আর যদি কেঁদেই থাকি তাতেই বা ক্ষতি কী? স্রষ্টা যদি নিজের সৃষ্টি দেখে আবেগে না কেঁদে ফেলেন, তাহলে সাধারণ মানুষ কাঁদবে কেন? আমি তো আমার তৈরি ছবিগুলো দেখে বোধহয় দর্শকদের থেকেও বেশি মজা পাই। ঠিক হয়েছিল, লাইমলাইটের প্রথম প্রদর্শনী থেকে পাওয়া সমস্ত অর্থটাই দান করা হবে। রাজকুমারী মার্গারেট ছবি দেখতে এসেছিলেন। পরের দিন থেকে সাধারণ দর্শকদের জন্য প্রদর্শনী শুরু হলো। সংবাদপত্রগুলোতে খুব একটা প্রশংসা হয়নি, আবার ঠিক নিন্দাও করেনি কেউ, মাঝামাঝি প্রতিক্রিয়া। কিন্তু তাতে কি, ভিড়ের কমতি নেই। আমার আগের সব ছবির রেকর্ড ভেঙে দিল দর্শক সংখ্যায়। আমেরিকা এই ছবি বয়কট করা সত্ত্বেও ছবি দেখিয়ে মোট যা অর্থ পেয়েছিলাম, এ যাবৎ আমার অন্য যে কোনো ছবির আয় থেকে অনেক বেশি। এবার লন্ডন থেকে প্যারিস চলে যাব, তার আগে উনা আর আমার নিমন্ত্রণ। লর্ড স্ট্র্যাবোলজি হাউস অফ লর্ডসে আমাদের ডেকেছেন রাতের খাওয়ায়। আমি বসেছিলাম হারবার্ট মরিসের ঠিক পাশেই, হারবার্ট মরিসনের ঠিক পাশেই। শুনে অবাক হলাম যে উনি সমাজতন্ত্রী হয়েও পরমাণু প্রতিরক্ষা নীতিকে সমর্থন করেন। আমি তাকে বললাম, আমরা আমাদের পরমাণু প্রতিরক্ষা যতই বাড়াই, ইংল্যান্ডের উপরে কিন্তু আগে আক্রমণ হবে, আর ইংল্যান্ড তো একটা ছোট্ট দ্বীপ, পাল্টা কিছু করার আগেই তো আমরা ধ্বংস হয়ে যাব। আমি বলতে চাইলাম, ইংল্যান্ডের সবচেয়ে সঠিক প্রতিরক্ষা নীতি হল নিরপেক্ষ থাকা। জানি পরমাণু অস্ত্রের যুগে চূড়ান্ত নিরপেক্ষ থাকা যায় না, কিন্তু আমি কিছুতেই মরিসনের মতকে সমর্থন করতে পারলাম না। আমি অবাক হয়ে যাচ্ছিলাম, কত সব মান্যগণ্য বুদ্ধিমান লোক, এরা সবাই পারমাণবিক অস্ত্রের পক্ষেই যুক্তি দাঁড় করাচ্ছে। আর এক জায়গায় আমার সঙ্গে দেখা হয়েছিল লর্ড স্যালিসবারির, উনিও মরিসনের মতোই পরমাণু অস্ত্রের পক্ষে মত দিলেন। আমি পরমাণু অস্ত্রের ব্যাপারে আমার আপত্তির কথা জানালাম। বুঝলাম আমার মত ওনার পছন্দ হলো না। এখানে আমার মনে হয় এখন আমি দুনিয়াটাকে কেমন দেখি সেটা বলে নেওয়া ঠিক হবে। আধুনিক জীবনের জটিলতা ক্রমশ বাড়ছে। বিংশ শতক আবিষ্কার করেছে গতিকে, আর গতি প্রতিটি ব্যক্তি মানুষকে তার সঙ্গে যুক্ত করে নিয়েছে, সৃষ্টি করেছে যান্ত্রিক সভ্যতা। সব দিক থেকে আমাদের ওপর আক্রমণ নেমে আসছে, রাজনৈতিকভাবে, বিজ্ঞানের দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে। আমরা প্রতি মুহূর্তে নিজেদেরকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে বাধ্য হচ্ছি, এই ব্যবস্থার অনুগত হয়ে যাচ্ছে। এমন এক পরিস্থিতি যেখানে আমরা নিজেরাই নিজেদের সর্বনাশ করছি। এর অন্যতম কারণ হল সাংস্কৃতিক অন্তর্দৃষ্টির অভাব। আমরা অন্ধভাবে কুৎসিতকে, কদর্যতাকে বরণ করে নিচ্ছি। সুন্দরকে দেখা, তাকে অনুভব করার ক্ষমতা আমাদের হারিয়ে গেছে। অর্থ, ক্ষমতা আর একচেটিয়া অধিকারের লোভ আমাদের অনুভূতিকে ভোঁতা করে দিয়েছে। আমরা আমাদের সুস্থ বোধ বুদ্ধিকে বিসর্জন দিয়েছি, অশুভ শক্তির পায়ে নিজেদের সঁপে দিয়েছে। তাকিয়ে দেখুন বিজ্ঞানের দিকে, তার কোনো সুচিন্তিত পথ নির্দেশ নেই, নেই কোনো দায়িত্ববোধ। শুধু রাজনীতিকদের সেবা করে যাচ্ছে, আর এমন সব ভয়ঙ্কর অস্ত্র বানিয়ে ভয় দেখাচ্ছে যেন পৃথিবীর প্রতিটি মানুষের ভাগ্য আজ তাদেরই হাতে। এমন কিছু মানুষের হাতে এই বিপুল ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে যাদের নৈতিক মূল্যবোধ ও বৌদ্ধিক ক্ষমতা, দক্ষতা কিছুই নেই। তারা জানে শুধু যুদ্ধের হুঙ্কার দিতে, পৃথিবীর সমস্ত প্রাণকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে, আর আমরা অন্ধভাবে তাদেরই সমর্থন করে চলেছি। ডক্টর রবার্ট ওপেনহাইমার একবার আমাকে বলেছিলেন, মানুষের জানার ইচ্ছা অনন্ত। বেশ ভালো কথা, কিন্তু এই জানার পরিণতি কি হতে পারে সে ব্যাপারে মানুষের বোধ থাকে না। ডক্টর ওপেনহাইমার আমার সঙ্গে একমত হয়েছিলেন। ধর্মীয় উন্মাদনায় যেমন মেতে ওঠে কিছু লোক, কিছু কিছু বিজ্ঞানীও ঠিক তেমনি। তারা সব সময়ই ঝড়ের গতিতে এগিয়ে চলে, আশেপাশে কি হচ্ছে দেখে না। তারা মনে করে তারা যা আবিষ্কার করছে সবই ভালো কাজে লাগছে, তাদের সব কাজই নীতিগতভাবে সঠিক। আর সব প্রাণীর মতোই মানুষের বেঁচে থাকাটাও হলো প্রাথমিক শর্ত।
আর এই বেঁচে থাকার চেষ্টা থেকেই সে প্রথমে আবিষ্কার করতে শুরু করে, তার মানসিক বিকাশ ঘটে তার পরে পরে। তাই বিজ্ঞানের অগ্রগতি অনেক দূর এগিয়ে গেছে, পিছিয়ে পড়েছে মানুষের নীতিগত মূল্যবোধ। মানবজাতির অগ্রগতির পথে পরহিতে দয়া করার ব্যাপারটা অনেক পরে এসেছে। বিজ্ঞানের এগোনোর সাথে সে তাল মিলিয়ে এগোতে পারেনি। পরিস্থিতির তাগিদে এই পরহিতে সেবা করার বোধটা সক্রিয় হয়ে ওঠে মানুষের মনে। তবে এই পরহিতের সেবা বা সরকারের দয়া দাক্ষিণ্য দিয়ে দারিদ্র্যকে কমানো যাবে না। দারিদ্র্য দূর করতে পারে একমাত্র দ্বন্দ্বমূলক বস্তুবাদের শক্তি। কার্লাইল বলেছেন যে মানুষের চিন্তাভাবনার মধ্য দিয়েই পৃথিবীর মুক্তি আসবে, তবে সেজন্য মানুষকে নানা ঘটনার আবর্তের মধ্য দিয়ে যেতে হবে, তবেই সে বাধ্য হবে এই ভাবনা চিন্তা করতে। উনি ভুল বলেননি। মানুষ যেমন পরমাণুকে বিভাজন করে যে শক্তির বিকাশ ঘটিয়ে ফেলেছে, তাতে নিজেই সে কোণঠাসা হয়ে পড়েছে। এবার তাকে ভাবতে হচ্ছে কোন পথে এগোবে, নিজেকে ধ্বংস করে ফেলবে নাকি নিজেকে রক্ষা করবে। বিজ্ঞানের এই বিকাশই তো তাকে ভাবতে বাধ্য করছে। আর এই পরিস্থিতিতেই আমার মনে হয় মানুষের শুভ বুদ্ধির উদয় ঘটবে। সে সকলের জন্য চিন্তা করতে শিখবে। মানব জাতির প্রতি তার শুভেচ্ছাই শেষ বিজয় বার্তায় ধ্বনিত হবে। আমেরিকা ছেড়ে চলে আসার পর জীবন অন্যরকম হয়ে গেছে। প্যারিসে ও রোমে আমরা বীরের সম্বর্ধনা পেলাম। ফ্রান্সের প্রেসিডেন্ট ভিনসেন্ট অরিয়েল তার বাসভবনে আমাকে নিমন্ত্রণ করেছিলেন। ব্রিটিশ দূতাবাসও নিমন্ত্রণ করেছিল। এরপর ফরাসি সরকার আমাকে সৈন্যবাহিনীর অফিসার পদে বসিয়ে সম্মানিত করলেন। সেই একই দিনে ফ্রান্সের শিল্পী ও নাট্যকার সংগঠন আমাকে তাদের সংগঠনের সাম্মানিক সদস্য পদ উপহার দিলেন। সেই সংগঠনের সভাপতি রাজার ফার্দিনান্দ এই উপলক্ষে আমাকে একটি পত্র দিয়েছিলেন। ভালোবাসার পরশ ভরা সেই চিঠি এখানে হুবহু তুলে দিলাম, খানিকটা অনুবাদ করে। প্রিয় চ্যাপলিন, কিছু লোক হয়তো অবাক হতে পারে আপনার এদেশে আগমন উপলক্ষে এই প্রচারের বাহুল্য দেখে। আমরা আপনাকে কেন এত ভালোবাসি, শ্রদ্ধা করি, তার কারণটি তারা ঠিক জানেন না। তারা মানবিক মূল্যবোধেরও সঠিক বিচার করতে পারেন না। ওরা হিসাব করেও দেখেন না গত 40 বছর ধরে আপনি কি পরিমাণ শুভেচ্ছা আর ভালোবাসায় আমাদের ভরে দিয়েছেন। ছবির মাধ্যমে আপনি যে শিক্ষা দিতে চান তা তারা উপলব্ধিও করেন না, অনুভব করেন না কি পরিমাণ আনন্দ আর আবেগে আপনি আমাদের মথিত করেছেন। এইসব মানুষেরা যে নেহাতি অকৃতজ্ঞ তা বলাই বাহুল্য। বিশ্বের মহান ব্যক্তিত্বের মধ্যে আপনি অন্যতম একজন। যশ ও খ্যাতির যাঁরা শীর্ষে উঠেছেন, আপনার আসন তাদের সমান সারিতে। আপনি একজন প্রতিভাধর মানুষ। এ কথাটি হয়তো বহুল ব্যবহৃত, তবু এটা আপনার মতো মানুষের ক্ষেত্রেই প্রকৃত অর্থ বহন করে যে মানুষটি শুধু দারুণ কৌতুক অভিনেতাই নয়, যিনি একজন লেখক, সঙ্গীতকার, প্রযোজক আর সবার উপরে তিনি হৃদয়বান, মহানুভব মানুষ। আপনার মধ্যে এ সমস্ত গুণ তো আছেই, তার সঙ্গে আপনার উপস্থাপনার সরলতা যা আপনাকে এত অন্য মাত্রায় নিয়ে গেছে, আপনার ছবির আবেদনকে করে তুলেছে সার্বজনীন, সর্বকালীন। এর জন্য আপনাকে হিসাব করতে হয়নি, চেষ্টাও করতে হয়নি। আপনি নিজ গুণেই আজ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আপনার মূল্যায়ন করতে গেলে আপনাকে প্রতিভাধর বলাটাও বোধহয় যথেষ্ট নয়। এর মধ্য দিয়ে আপনার প্রতি আমাদের ভালোবাসার প্রকাশও ঠিকমতো করা যায় না। তবু আমাদের মধ্যে যে আবেগ আপনি সৃষ্টি করে দিয়েছেন, তার জন্য আপনাকে বোধহয় শুধুমাত্র ভালোবাসার কথাই বলা যায়, আর অন্য কোনো শব্দ যেন খুঁজে পাওয়া যায় না। লাইমলাইট দেখে আমরা হাসিতে ফেটে পড়েছি। সে হাসি বেরিয়েছে আমাদের হৃদয়ের ভেতর থেকে। আমরা কেঁদেছি, সে চোখের জলও সত্যি, আর এও আপনারই দেওয়া। আপনি আমাদের প্রকৃত অশ্রুর ফোঁটার মতো মূল্যবান উপহার আমাদের হাতে তুলে দিয়েছেন, যা আজকাল বিরল। সত্যি কথা হলো, প্রকৃত সম্মান কখনো কেড়ে নেওয়া যায় না, আর সেই সম্মান যখন একটি মহৎ উদ্দেশ্যে পরিচালিত হয় তখন তার একটা অর্থ থাকে, মূল্য থাকে, তাকে স্থায়িত্ব। আপনার বিশ্বজয়ের চাবিকাঠি লুকিয়ে আছে আপনার মধ্যকার উদারতা, স্বতঃস্ফূর্ততার মধ্যে, যা কোনো নিয়মে বা চালাকির দ্বারা নিয়ন্ত্রিত নয়, যা আপনার নিজস্ব অনুভব, নিজস্ব আনন্দ, আশা আর হতাশার মধ্য থেকে উৎসারিত হয়েছে। আপনার সৃষ্টিকে তারাই অনুভব করতে পারে যারা সহ্যের অতীত যন্ত্রণা ভোগ করেছে, যারা একটু ভালোবাসার জন্য কাঙাল হয়ে উঠেছে,
যারা একটু স্বস্তির জন্য অনন্ত আশায় বেঁচে আছে। আপনার ছবি দেখে আমরা হেসে উঠি, মুহূর্তের জন্য ভুলে যাই আমাদের সব যন্ত্রণা। না, আপনার ছবি আমাদের রোগ মুক্ত করে না ঠিকই, কিন্তু আমাদের দিন যাপনের যন্ত্রণায় স্বস্তি এনে দেয়। আমরা সত্যিই জানি না, কিন্তু আন্দাজ করতে পারি যে আপনি আমাদের এই যে কান্না হাসির দোলাবার অতুলনীয় ক্ষমতা অর্জন করেছেন, সেজন্য আপনাকে কতটা মূল্য দিতে হয়েছে। আমরা আন্দাজ করতে পারি, বরং বলা ভালো যে আমরা অনুভব করতে পারি আপনার ছবির ছোট ছোট গভীর অনুভূতিগুলি, যা আমাদের মনকে ছুঁয়ে যায়, যার অনেকটাই আপনার ব্যক্তিগত জীবনের বহু বিষণ্ণ মুহূর্ত থেকে আপনি তুলে এনেছেন। এজন্য আপনাকে কি পরিমাণ যন্ত্রণা সহ্য করতে হয়েছে। আপনার স্মৃতিশক্তি অসাধারণ। আপনি আপনার ছোটবেলার স্মৃতিগুলি মনে রেখেছেন। আপনি আপনার শোক, আপনার দুঃখ কিছুই ভুলে যাননি। যে যন্ত্রণা আপনি পেয়েছেন তার থেকে আপনি অন্যদের বাঁচাতে চেয়েছেন, আর সবসময় তাদের বাঁচাতে না পারলেও তাদের মধ্যে অন্তত আশার আলো জাগাতে চেয়েছেন। আপনি আপনার বিষণ্ণ যৌবনের অভিজ্ঞতাকে এড়িয়ে যাননি। খ্যাতি আপনাকে আপনার অতীত থেকে বিচ্ছিন্ন করতে পারেনি, অথচ বহুজনের ক্ষেত্রেই আমরা এর বিপরীতটাই দেখেছি। পুরানো স্মৃতিকে ধরে রাখতে পারাটাই বোধহয় আপনার সবচেয়ে সেরা গুণ, আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। আর মানুষ যে আপনাকে ভালোবাসে, এটাই তার অন্যতম কারণ। অভিনয়ের সময়ে চরিত্রের সঙ্গে আপনার একাত্মতা, এটাই মানুষকে নাড়া দেয়। মনে হয় সেই সব চরিত্রের সঙ্গে যেন আপনার প্রত্যক্ষভাবে হৃদয়ের সম্পর্ক ছিল। একজন লেখক, একজন অভিনেতা, একজন পরিচালক, এই সমস্ত রকম প্রতিভার সমন্বয় ঘটেছে আপনার মধ্যে, আর তা নিবেদিত হয়েছে মানুষের মঙ্গলের জন্য। এজন্যই আপনার সৃষ্টি সর্বদাই মহান। সৃষ্টি তত্ত্বে ভারাক্রান্ত নয়, কৌশল সর্বস্ব নয়। আপনার সৃষ্টি যেন স্বীকারোক্তি, যেন বিশ্বাস, যেন প্রার্থনা। আর প্রতিটি মানুষই যেন আপনার পাশেই আছে, কারণ আপনি ভাবেন, অনুভব করেন ঠিক তাদেরই মতো করে। আপনি আপনার প্রতিভার জোরেই সব সমালোচকের মুখ বন্ধ করে দিয়েছেন। এটা একটা কঠিন কাজ, যদিও তারা কখনোই আপনার বহুমুখী প্রতিভাকে স্বীকার করবে না মুখ খুলে। আপনি কাউকে নকল করেন না, আপনার নিজস্বতায় আপনি দীপ্ত। এটাই আপনার ঔজ্জ্বল্যের রহস্য। আজ আমরা এই লেখক ও নাট্যকারদের সমিতি আপনাকে সম্বর্ধনা জানাতে পেরে নিজেরাই সম্মানিত ও আনন্দিত বোধ করছি। আমরা আপনাকে আমাদের মধ্যে পেতে উৎসুক হয়েছিলাম। বলতে চেয়েছিলাম আপনাকে আমরা কী পরিমাণে ভালোবাসি ও শ্রদ্ধা করি। বলতে চেয়েছিলাম আপনি সত্যি সত্যি আমাদের মধ্যকার একজন। আমাদের সব ভালোবাসা তাঁর জন্য, সেই মিস্টার চ্যাপলিন, যিনি ছবির গল্প লেখেন, প্রযোজনা করেন, পরিচালনা করেন, আর অভিনয় তো করেনই। সিনেমায় আপনার এই অবদানের তুলনা নেই। আপনার সাথে আজ আমরা সমবেত হয়েছি, ফ্রান্সের লেখক, নাট্যকার, সিনেমার গল্পকার, সঙ্গীত রচয়িতা, প্রযোজক। আমরা সবাই আপনারই মতো হতে চাই, আমাদের স্বকীয় প্রতিভায় মাথা উঁচু করে বাঁচতে চাই, কঠিন শ্রমে নিজেদের উৎসর্গ করতে চাই, যার মূল্য আপনি উপলব্ধি করেন। আমাদের একটাই লক্ষ্য, জনগণকে আন্দোলিত করা, তাদের জীবনের সুখ দুঃখের গল্প শোনানো, তাদের হারিয়ে যাওয়া ভালোবাসার ছবি আঁকা, তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করা। সর্বোপরি শান্তি, আশা ও সৌভ্রাতৃত্বের বাতাবরণ তৈরি করা। আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় চ্যাপলিন। স্বাক্ষর রজার ফার্দিনান্দ। ফ্রান্সের লাইমলাইটের প্রথম প্রদর্শনীতে বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত হয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন ফরাসি সরকারের মন্ত্রীগণ ও বিদেশি রাষ্ট্রদূতেরা। অবশ্য আমেরিকান রাষ্ট্রদূত প্রত্যাশিতভাবেই অনুপস্থিত ছিলেন। ফ্রান্সের বিখ্যাত শিল্পীরা একদিন মলিয়েরের ডন জুয়ান নাটকটি মঞ্চস্থ করলেন। সেখানে আমরা ছিলাম সম্মানিত অতিথি। নাটকটি অনুষ্ঠিত হয়েছিল ফ্রান্সের বিখ্যাত নাট্যমঞ্চ থিয়েটার ডি লা রিপাবলিকে। নাট্যমঞ্চটি রাজকীয় প্রাসাদেরই একটি অংশ। সে রাতে এক আশ্চর্য অভিজ্ঞতার মধ্যে আমরা ছিলাম। প্রাসাদের ফোয়ারাগুলো আলোকিত করা হয়েছিল। ওনা আর আমি বসে আছি। থিয়েটার ডি লা রিপাবলিক, যার অন্য নাম কমেডি ফ্রান্সাইস, তার ছাত্রছাত্রীরা আমাদের কাছে এলো। পরনে তাদের অষ্টাদশ শতকের পোশাক, হাতে জ্বলন্ত মোমবাতি। তারা আমাদের পথ দেখিয়ে নিয়ে গেল নাটকের হলে, আমাদের বসার আসনে। সেখানে বসে আছেন ইউরোপের সবসেরা সুন্দরী নারীরা।
রোমেও প্রায় একই রকম সম্বর্ধনা পেলাম। রোমের প্রেসিডেন্ট ও মন্ত্রীরা আমাকে সম্মানিত করলেন, স্বাগত জানালেন তাদের দেশে। সেখানে লাইমলাইটের প্রথম প্রদর্শনীর দিন একটা মজার ঘটনা ঘটেছিল। সেদিন প্রদর্শনীর আগে রোমের শিল্প সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে হলে ঢুকতে যাব। সেই সময় উনি বললেন হলের সামনের দরজার বদলে মঞ্চের পেছনের দরজা দিয়ে ঢোকার জন্যে। আমি তো অবাক, পেছনের দরজা দিয়ে কেন? উনি বললেন সামনে বেজায় ভিড়, ঢুকতে অসুবিধে হবে। আমি রাজি হলাম না। বললাম মানুষ নিশ্চয়ই আমাকে একবার দেখার জন্য এত ভিড় করে অপেক্ষা করছে, আমার অন্তত তাদের সামনে দিয়ে হলে ঢোকার সৌজন্যতাটুকু দেখানো উচিত, যাতে তারা আমাকে একবার দেখতে পায়। মন্ত্রী যেন আমার কথাটা পছন্দ করলেন না। বলছেন যখন চলুন, তবে ঢুকতে বেশ সমস্যা হবে। পেছন দিয়ে ঢুকে গেলে কোনো সমস্যা হতো না, কিন্তু আমি জেদ ধরে থাকায় আর চাপাচাপি করলেন না। চারপাশ আলোয় ঝলমল করছে। আমরা একটা লিমুজিনে চড়ে হলের সামনে হাজির হলাম। দেখি প্রচুর ভিড়, তবে পথে দড়ি বেঁধে তাদের অনেক দূরে আটকে রাখা হয়েছে। আমার মনে হলো একটু বেশিই দূরে। পথের মাঝে বীর দর্পে গাড়ি থেকে নামলাম, মুখে হাসি নিয়ে এদিক ওদিক তাকাচ্ছি। চারদিক আলোর বন্যায় ভেসে যাচ্ছে। বীরের ভঙ্গিতে জনতার দিকে সবে হাত বাড়াতে যাব, ওমা হঠাৎ কি দেখি ওরা যে বাঁধাকপি আর টমেটো ছুটছে আমাকে লক্ষ্য করে। প্রথমে ভাবলাম এটাই বুঝি এই দেশের ভালোবাসার রীতি, কিন্তু দেখলাম লক্ষণ তো ভালো নয়। একটা দুটো নয়, রাশি রাশি টমেটো উড়ে আসছে আমাকে লক্ষ্য করে, সঙ্গে বাঁধাকপি। বুঝলাম ভালোবাসা নয়, আক্রমণ। কী যে হচ্ছে বুঝে উঠতে পারছিলাম না। আমার দোভাষী ইটালিয়ান বন্ধু আমার পেছনেই ছিলেন, বললেন এরকমটা হতে পারে ভেবেছিলাম। যাই হোক, টমেটো বা বাঁধাকপি কিছুই আমাকে স্পর্শ করতে পারল না। তাড়াতাড়ি আমরা হলে ঢুকে গেলাম। এবার পুরো ঘটনাটা ভেবে আমি এত মজা পেলাম যে না হেসে থাকতে পারলাম না। এমনকি আমার ইটালিয়ান বন্ধুও হেসে ফেলল। পরে জানলাম এইসব বিক্ষোভকারীরা এদেশের তরুণ নব্য ফ্যাসিস্ট। তবে এটা বলতে পারি, তাদের ওই টমেটো বা বাঁধাকপি ছড়ার মধ্যে আমাকে ঠিক আঘাত করার উদ্দেশ্য ছিল না। এটা একটা বিক্ষোভ দেখানোর রীতি। বিক্ষোভকারীদের 4 জনকে পুলিশ গ্রেপ্তার করে এবং আমার কাছে জানতে চায় আমি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করতে চাই কিনা। আমি তো সঙ্গে সঙ্গেই বললাম একেবারেই নয়। এইসব বাচ্চা ছেলেপুলে, বড়জোর বয়স 14 থেকে 16, এরা কি বোঝে? এদের তো চালাচ্ছে অন্য কেউ, এদের বিরুদ্ধে কি অভিযোগ করব? সুতরাং বিষয়টা সেখানেই চাপা পড়ে গেল। রোম থেকে প্যারিসে ফিরে আসার আগে কবি ও পত্রিকা সম্পাদক লুই আরাগ ফোন করলেন। তিনি বললেন যে জ্যাঁ পল সার্ত্র আর পিকাসো আমার সঙ্গে দেখা করতে চান। আমি তাদের নিমন্ত্রণ করলাম। ওরা বললেন কোনো এক শান্ত পরিবেশে আমরা বসতে চাই। আমি ভাবলাম সবচেয়ে ভালো হবে আমার হোটেলের ঘর, সেখানেই ব্যবস্থা হলো। আমার প্রচার সচিব হ্যারি ক্রোকার শুনে তো প্রায় অজ্ঞান হয়ে যায়। বলল সর্বনাশ করেছেন, এরা 3 জনই তো আমেরিকার বিরুদ্ধে কথা বলে। পরেও আপনি যেটুকু বা আমেরিকার বিশ্বাসভাজন ছিলেন, এবার একেবারে সব চলে যাবে। আমি বললাম দেখো হ্যারি, এটা ইউরোপ, আমেরিকা নয়। আর যারা আমার কাছে আসছেন তাদের ভাবনা যাই হোক, এরা 3 জনই বিশ্বের অন্যতম 3 ব্যক্তিত্ব। আমি তখনও হ্যারি বা অন্য কাউকেই বলিনি যে আমার আর আমেরিকায় ফিরে যাওয়ার কোনো ইচ্ছা নেই। বলিনি কারণ আমেরিকায় তখনও আমার সম্পত্তি রয়ে গেছে, এখনও সেগুলো বিক্রি হয়নি। হ্যারি তো আমায় বোঝানোর চেষ্টা করলো যে আরাগ, পিকাসো আর জ্যাঁ পল সার্ত্রের সঙ্গে আমার একসাথে বসার অর্থই হলো পশ্চিমী গণতন্ত্রকে উৎখাত করার চক্রান্ত করা। অবশ্য ওরা আমার কাছে আসায় হ্যারি উদ্বিগ্ন হলেও ওর অটোগ্রাফ খাতায় ওনাদের সই নিতে হ্যারি ভুলে যায়নি। হ্যারির সেই সভায় উপস্থিত থাকার কথা নয়, তবুও ও পেছনে পেছনে ঘুরতে লাগলো। ওকে মজা করে বলেছিলাম আমাদের আলোচনায় স্টালিনও যোগ দিতে পারেন, এটা নিয়ে যেন কোনো প্রচার না হয়। আলোচনা কেমন হবে তা নিয়ে একটা চিন্তা ছিল। একমাত্র আরাগই ইংলিশ জানেন। দোভাষীর মাধ্যমে কথা বলা আমার পছন্দ হয় না। এ যেন বন্দুক ছুঁড়ে অপেক্ষা করো কখন তার শব্দ ফিরে আসবে। আরাগ বেশ সুপুরুষ। পিকাসোর মধ্যে একটা রসিক ভাব আছে। চিত্রশিল্পের চেয়ে সার্কাসের ক্লাউন হলেই যেন মানাতো। সার্ত্রের মুখটা বেশ গোলগাল, চেহারায় আলাদা কোনো বৈশিষ্ট্য নেই, তবে সকলের চেহারার মধ্যেই একটা অন্য সৌন্দর্য আছে। বোঝা যায় প্রত্যেকেই অনুভূতিপ্রবণ মানুষ।
সেই রাতে খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে পিকাসো তার স্টুডিওতে নিয়ে গেলেন। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখি তার ঠিক নিচের ফ্ল্যাটের দরজায় লেখা, এটা পিকাসোর স্টুডিও নয়, উপরে যান। পৌঁছলাম যেন একটা গুদাম ঘর। কি ঘরের অবস্থা! উপর থেকে একটা আলো ঝুলছে, তাতে দেখি ঘরে একটা সরু লোহার খাট, ভাঙা একটা স্টোভ, ধুলো ভর্তি কয়েকটা ক্যানভাস দেওয়ালে হেলান দিয়ে দাঁড় করানো। উনি একটা ছবি তুললেন, সেজানের ছবি, অত্যন্ত সুন্দর। আরেকটা তুলে দিলেন, তারপর আরেকটা। অন্তত 50 ছবি দেখলাম, সবগুলোই অনবদ্য। মনে হলো বলি, আমি যথেষ্ট অর্থ দিচ্ছি, আমাকে ছবিগুলো দিয়ে দিন, ঘরটা অন্তত সাফ হবে। অত সব ছবির মধ্যে গোর্কির নিচের মহল অবলম্বনে আঁকা ছবিটা যেন সোনার খনি।